আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মার্কিন হুমকি প্রত্যাখ্যান করে তেহরানের রাস্তায় লাখো ইরানি। ইসরায়েলে অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক। লেবাননে দখলদার বাহিনীর হামলা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরান সংশ্লিষ্ট জাহাজে শুরু হয়েছে মার্কিন অবরোধ। ট্রাম্পের এই সিদ্ধান্তের সঙ্গে ন্যাটো যোগ দেবে না বলে জানিয়েছে জোটটি। এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। এর মধ্যেই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এই প্রণালীতে বন্ধ হয়ে যায় সব ধরনের জাহাজ চলাচল। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটে হরমুজ প্রণালীর দুই পাশে শত শত জাহাজ পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হয় চীনের জাহাজ। ইরানকে আলোচনায় বাধ্য করতেই হরমুজ প্রণালী অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবিও করেছেন তিনি। তারা সবাই খুব ভালো কাজ করেছে। আমি বলতে চাই অন্য পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা ভীষণভাবে চুক্তি করতে চায়। হরমুজ প্রণালী অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো যোগ দেবে না বলে জানিয়েছে জোটটি। মিত্রদের এমন সিদ্ধান্তে জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে মার্কিন পদক্ষেপের ফলাফল বিপজ্জনক হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে হরমুজ প্রণালী বন্ধ রেখে উল্টো ইরানই অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে অভিযোগ তুলে তেহরানকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইরান যুক্তরাষ্ট্র কথার লড়াইয়ের মধ্যেই আবারও দুদেশের বৈঠকের বিষয়টি সামনে এসেছে। আগামী বৃহস্পতিবার দুপক্ষের আলোচনা হতে পারে বলে মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত না হলেও পাকিস্তান কিংবা সুইজারল্যান্ডে হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। রাইসা জান্না, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবরোধ করেছে এবং এই অবরোধের সবশেষ কি তথ্য আছে? আপনি জানেন যে আসলে প্রথম দফায় যখন আসলে বৈঠক হলো পাকিস্তানের ইসলামাবাদে, তখন আমরা দেখেছি যে ইসলামাবাদের বৈঠক যখন নিষ্ফল হলো, কোনো ধরনের সমাধান এলো না, ঠিক তখনই কিন্তু আসলে ট্রাম্প তার ট্রাম্প কার্ডটি খেললেন। সেটি হচ্ছে তিনি হরমুজ প্রণালীতে অবরোধ দিয়েছেন, যেটি গতকাল বাংলাদেশ সময় স্থানীয় সময় রাত ৮টা থেকে কার্যকর হয়েছে এবং এরপর থেকে মূলত অবরোধ বলতে আসলে ইরানের যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোতে বাইরের কোনো জাহাজ বা ইরানের কোনো জাহাজ একটিও প্রবেশ করতে পারবে না, আবার বের হতে পারবে না। অর্থাৎ ইরানকে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যেন ক্ষতিগ্রস্ত করা যায়, সে কারণে মূলত ইরানের অর্থনৈতিক যে অবরোধ বা হরমুজ প্রণালীতে অবরোধ দেওয়া হচ্ছে। আমরা সবশেষ তথ্যগুলো একটু দেখে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সোমবার রাতে তেহরানের রাস্তায় নামেন হাজারো মানুষ। সরকারের প্রতি সমর্থন জানাতেই তাদের অবস্থান। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্র চাপ তৈরি করলেও তার জবাব দিতে প্রস্তুত ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে বিক্ষোভে নামেন কয়েকশো মানুষ। সিনেটরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা স্টপ আর্মিং ইসরায়েল স্লোগান দেন। অস্ত্র বিক্রি বন্ধ করার পাশাপাশি যুদ্ধ তহবিলের বিরোধিতা করার আহ্বান জানায় তারা। সড়ক অবরোধ করার অভিযোগে বহু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। গণহত্যা চলছে। লেবানন, সিরিয়া, গাজা সব জায়গায় মানুষকে হত্যা করা হচ্ছে। বিক্ষোভের আগে জিউইশ ভয়েস ফর পিসের মুখপাত্র সোনিয়া মেয়ারসন নক্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান। তেল আবিবকে কেন এত অস্ত্র দেয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আমরা যে আসলে প্রতিবেদনে দেখছিলাম যে এই যে বিক্ষোভ, এটি কিন্তু আরো প্রকট হবে দিন দিন, কারণ আপনি জানেন যে এমনকি মার্কিন যে আইন প্রণেতারা তারাও কিন্তু আসলে প্রতিবাদ জানাচ্ছেন যে ট্রাম্পের এ ধরনের যুদ্ধ ঘোষণার আদৌ কোনো অধিকার আছে কিনা। ইনান,
একদিকে কিন্তু যুদ্ধবিরতি চলছে এবং আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নিয়ে কথা হচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলি যে আগ্রাসন লেবাননে তা কিন্তু চলমান রয়েছে। একদম নিবিড়, আপনি এই ঠিক বিষয়ে বলেছেন। একদম প্রথম দিন থেকে, অর্থাৎ যেদিন যুদ্ধবিরতির ঘোষণা হলো 8 এপ্রিল, সেই 8 এপ্রিলের পর থেকে আমরা দেখেছি যে শুধুমাত্র এই যুদ্ধবিরতির আড়ালে লেবাননে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, বিশেষ করে আপনি জানেন যে আজকে মূলত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ইসরায়েল, লেবানন এবং ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনে। সবশেষ তথ্যগুলো যদি আমরা একটু দেখি, যে এই লেবাননেও কিন্তু যুদ্ধবিরতির আড়ালে এই এক ধরনের আগ্রাসন বলা যায়, যে ভয়াবহ রকমের আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এবং লেবাননের দক্ষিণাঞ্চল মূলত এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আমরা এর আগে দেখেছি বৈরুতেও কিন্তু একই ধরনের হামলা হয়েছে, যেখানে কয়েক হাজার মানুষ, 2000-এর বেশি মানুষ এখন পর্যন্ত মারা গেছেন। আজকেই মারা গেছেন 5 জন দক্ষিণাঞ্চলে। এবং ওয়াশিংটনেও ইসরায়েল ও লেবাননের উচ্চ পর্যায়ের বৈঠক, মূলত লেবাননের যে সরকারি প্রতিনিধি দল এবং ইসরায়েলের প্রতিনিধি দল, তারা মূলত এই বৈঠকে বসছে ওয়াশিংটনে। যদিও এই আলোচনায় নাই হিজবুল্লাহ। আপনি জানেন যে হিজবুল্লাহর সঙ্গেই মূলত আসলে ইসরায়েলের যেই সংঘাতটি চলমান রয়েছে, এবং হিজবুল্লাহ এটিকে বলেছে এ ধরনের আলোচনা নিরর্থক, কারণ তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কাউকে আসলে আর বিশ্বাস করতে পারছে না। কারণ যুদ্ধবিরতির প্রথম শর্তই ছিল, অর্থাৎ ইরানের সঙ্গে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি, সেটির প্রথম শর্তই ছিল লেবাননকেও এই যুদ্ধবিরতির অংশ হিসেবে মানতে হবে, কিন্তু সেটা মানেনি। এছাড়া আপনি জানেন যে হিজবুল্লাহকে কিন্তু এর আগে থেকেই কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তারা নিষিদ্ধ করে রেখেছে, যে কারণে হিজবুল্লাহ বলছে যে এই পর্যায়ে এসে তারা একদিকে সংঘাত বা আগ্রাসন অব্যাহত রাখবে। এই অবস্থায় আসলে কখনোই আলোচনা চালিয়ে যাওয়া ঠিক হতে পারে না, এবং তারা সে কারণে এই আলোচনাকে প্রত্যাখ্যান করেছে। তবে এরপরও দেখার বিষয় যে আসলে লেবাননের বর্তমান যে সরকার প্রশাসন রয়েছে, তারা আসলে ইসরায়েলের সঙ্গে কী ধরনের আলোচনা করতে চায়। যদিও লেবাননের সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারা আসলে যুদ্ধবিরতির দিকে আসলে মন দিতে চান, কারণ আপনি জানেন যে গত কয়েকদিনে লেবাননে যে ধরনের আসলে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যেভাবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে লেবাননের, সেখান থেকে বের হতে গেলে আসলে তাদের অনেক সময় লাগবে, এবং এরই মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনা দেখেছেন আপনি ভেঙে পড়েছে, যে কারণে আসলে লেবাননে কিন্তু যুদ্ধবিরতি খুবই গুরুত্বপূর্ণ। ইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং যুদ্ধবিরতি সম্পর্কিত বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ইনান। ইরান যুদ্ধ বন্ধে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ইউরেনিয়াম, যেটি সমৃদ্ধকরণে 20 বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান রাজি সর্বোচ্চ 5 বছরের জন্য। দেশটির স্বল্পমেয়াদী এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ ঠেকাতে এবং ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে আবারও কংগ্রেসে ভোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা। ইরান যুদ্ধ ইস্যুতে পাকিস্তানের মধ্যস্থতায় গত শনিবার ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নেয় ওয়াশিংটন তেহরান। বিলাসবহুল সেরেনা হোটেলে অনুষ্ঠিত এই বৈঠক ছিল 1 দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের সবচেয়ে উচ্চ পর্যায়ের সরাসরি সংলাপ। তবে শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হয় আলোচনা। বৈঠকে দুপক্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে, যেখানে ইরানের কাছে 20 বছরের জন্য সম্পূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে সর্বোচ্চ 5 বছরের একটি সীমিত স্থগিতাদেশ বিবেচনা করা যেতে পারে বলে সোমবার আনুষ্ঠানিকভাবে জানায় তেহরান। 2 জ্যেষ্ঠ ইরানি ও এক মার্কিন কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই স্বল্পমেয়াদী প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ধারণা করা হচ্ছে এই ব্যবধানই আলোচনায় মূল অচলাবস্থার ভিত্তি তৈরি করেছে। ওয়াশিংটনের আরেকটি বড় দাবি ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেয়া এবং দেশটির পারমাণবিক সক্ষমতা কার্যত ভেঙে ফেলা। তবে এই শর্তে দৃঢ় আপত্তি জানিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নেয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। এদিকে ইরান যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখতে জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেন, কয়েক সপ্তাহের ধ্বংস ও মানবিক বিপর্যয়ের পর এটি স্পষ্ট, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। পাশাপাশি ইরানের যুদ্ধ ঠেকাতে এবং ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে আবারও কংগ্রেসে ভোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা। নাসরিন রুমি, সময় সংবাদ।
দক্ষিণ লেবাননের আল তাইরি, নাকুরা, রমেশ, বিত ইয়াহুন, সাজদা সহ একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। একই সময় হিজবুল্লাহ দাবি করেছে তারা হানিতা ও আল মালিকিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। এছাড়া বিন জাবেল সহ বিভিন্ন স্থানে সামরিক অবস্থানেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এইসব ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাল্টাপাল্টি হামলার মধ্যেই এই দুই পক্ষ একে অপরকে ঘিরে কঠোর অবস্থান ও হুমকি অব্যাহত রেখেছে। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের কথিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে এবং লেবাননের ভূমি দখলের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে আলোচনার প্রস্তাবকে ফলহীন বলে প্রত্যাখ্যান করেন এবং প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন। অন্যদিকে আঞ্চলিক যুদ্ধ দখল ইস্যুতে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। কূটনৈতিক পর্যায়ে শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে কিছু আলোচনা সামনে এলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে দক্ষিণ লেবাননে যুদ্ধ বন্ধ করে সরাসরি শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য বলছে লেবাননকে অবশ্যই যে কোনো যুদ্ধবিরতি কাঠামোর অংশ করতে হবে, তবে হিজবুল্লাহ বলছে আগে আগ্রাসন বন্ধ না হলে কোনো আলোচনায় তারা যাবে না। একই সময় ওয়াশিংটনে তেল আবিব ও বৈরুতের প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য আলোচনার উদ্যোগ থাকলেও বাস্তব অগ্রগতি এখনো দেখা যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ। গাজার দেইর আল বালা এলাকায় একটি স্কুলের বাইরে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ঘটনাস্থলেই হতাহত হন কয়েকজন। আল আকসা হাসপাতালে নিহতদের মরদেহ ঘিরে শোকের মাতমার স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রতিদিনই চলছে হামলা, ঘটছে প্রাণহানি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 750 জন নিহত এবং 2000-এর বেশি মানুষ আহত হয়েছেন। হামলার মাধ্যমে চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। এদিকে মিশরের রাজধানী কায়রোতে হামাস সহ বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী নেতাদের সঙ্গে বৈঠক করছেন মধ্যস্থতাকারীরা। মিশর, তুরস্ক, কাতারের উদ্যোগে এই আলোচনায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পথ খোঁজা হচ্ছে। তবে নিরস্ত্রীকরণ ইস্যুতে জটিলতা তৈরি হয়েছে। হামাস বলছে প্রথম ধাপের পূর্ণ বাস্তবায়ন ছাড়া অস্ত্র ছাড়ার আলোচনা এগোবে না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী একটি অন্তর্বর্তী ফিলিস্তিনি প্রশাসন গঠনের পর ধাপে ধাপে অস্ত্র ত্যাগের কথা বলা হয়েছে। তবে ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে, হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে। এ কারণে কূটনৈতিক প্রচেষ্টা চললেও মাটিতে সংঘাত থামার কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না। নাদিম মারজান, সময় সংবাদ। ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের করা $10 বিলিয়ন মানহানি মামলা খারিজ করলেন মার্কিন আদালত। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন ইস্যুতে প্রকাশিত প্রতিবেদন ঘিরে এই আইনি লড়াই। তবে নতুন করে মামলার সুযোগ থাকছে ট্রাম্পের সামনে। বিতর্কের সূত্রপাত 2025 সালে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন নিয়ে, যেখানে বলা হয় এপস্টেইনের 50তম জন্মদিনে পাঠানো একটি চিঠিতে ট্রাম্পের স্বাক্ষর ছিল। ট্রাম্প এই দাবি ভুয়া বলে উড়িয়ে দেন এবং মানহানির অভিযোগে ক্ষতিপূরণ দাবি করেন। পরবর্তীতে ওই নথি মার্কিন কংগ্রেসের মাধ্যমে প্রকাশও পায়। এতে আবারও ইস্যুটি আরও আলোচনায় আসে। ডোনাল্ড ট্রাম্পের করা $10 বিলিয়ন মানহানি মামলা একটি ফেডারেল আদালত খারিজ করে দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে এই মামলা করেছিলেন তিনি। অভিযোগ ছিল, দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ফেডারেল বিচারক ড্যারিন গোয়েলস রায় বলেন, জনপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে মানহানির মামলা প্রমাণ করতে হলে অ্যাকচুয়াল ম্যালিস বা ইচ্ছাকৃত ভুল তথ্য প্রচারের প্রমাণ দেখাতে হয়। কিন্তু ট্রাম্পের অভিযোগ সেই মানদণ্ড পূরণ করতে পারেনি। পত্রিকাটি আগেই তার মন্তব্য নেওয়ার চেষ্টা করেছে এবং তার অস্বীকৃতিও প্রকাশ করেছে। আদালত মামলা খারিজ করলেও ট্রাম্পকে সংশোধিত অভিযোগপত্র দাখিলের সুযোগ দেওয়া হয়েছে। এরই মধ্যে ট্রাম্প নতুন করে মামলা করার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে প্রতিবেদন নির্ভুল বলে নিজেদের আস্থার কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা, যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনে আলোচনার ঘোষণা জেলেনস্কির। বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ, অভিযোগ মস্কোর। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের একটি এআই তৈরি ছবি পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে যীশু খ্রিস্টের মতো তাকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে দেখা যায়। ছবিতে দেখা যায় সাদা পোশাক, উজ্জ্বল হাত এবং হাসপাতালের চিত্র। ধর্মীয় চিত্রকলার সঙ্গে মিল থাকায় এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
পোস্টটি প্রকাশের পরপরই সমালোচনা শুরু হয় দুই রাজনৈতিক শিবির থেকেই। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক খ্রিস্টান নেতারাও এটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। কেউ কেউ বলেন এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং সীমা অতিক্রম করেছে। সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত পোস্টটি সরিয়ে ফেলেন ট্রাম্প। পরে সাংবাদিকদের তিনি বলেন ছবিটি তাকে একজন চিকিৎসক হিসেবে উপস্থাপন করার জন্য তৈরি করা হয়েছিল, তবে এই ব্যাখ্যা সমালোচকদের সন্তুষ্ট করতে পারেনি। এর ঠিক আগে ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিওর বিরুদ্ধে করা মন্তব্য করেন ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে পোপের অবস্থানকে দুর্বল বলে আখ্যা দেন তিনি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ বিভিন্ন মহল ট্রাম্পের এই মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধক্ষেত্রেও থামছে না সংঘর্ষ। ইউক্রেন জানিয়েছে রাশিয়া ঘোষিত ইস্টার যুদ্ধবিরতি হাজারবার লঙ্ঘন করেছে। সীমান্তবর্তী সুমি অঞ্চলে তীব্র লড়াইয়ের মুখে কিছু এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় বাহিনী। একই সঙ্গে ড্রোন হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটছে। এতে সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন 13 থেকে 19 এপ্রিলের মধ্যে ইউরোপীয় অংশীদারের সঙ্গে যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনে আলোচনা হবে। তিনি বলেন ইউক্রেন এখন সামরিক সহযোগিতার পুরনো ধারা বদলে নতুন ধরনের নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তুলছে। দেশীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। ইউরোপীয় সমর্থনও বাড়ছে কিয়েভের পক্ষে। বেলজিয়াম ও স্পেন ইউক্রেনকে 1 বিলিয়ন ইউরো করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থ ব্যয় হবে আকাশ প্রতিরক্ষা জোরদার, ড্রোন প্রযুক্তি উন্নয়ন এবং দূরপাল্লার আর্টিলারি সরবরাহে। পাশাপাশি বেলজিয়াম অতিরিক্ত F-16 যুদ্ধবিমান দেওয়ার কথাও জানিয়েছে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে। তবে পরিস্থিতিকে ভিন্নভাবে দেখছে মস্কো। জাতিসংঘের রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া অভিযোগ করেছেন ইউরোপীয় ইউনিয়ন প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তার দাবি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ ও নিষেধাজ্ঞার মাধ্যমে সংঘাত আরও উস্কে দিচ্ছে ইউরোপ। নাদিম মারজান, সময় সংবাদ। ব্যবহার নাশকতার শামিল, যার লক্ষ্য হতে পারে মাছের জনসংখ্যা ধ্বংস করা এবং নৌ সদস্যদের খাদ্য সরবরাহ ব্যাহত করা। তিনি আরও সতর্ক করেন এই রাসায়নিক প্রবাল প্রাচীরের ক্ষতি করে সেখানে মোতায়েন থাকা যুদ্ধ জাহাজের স্থিতিশীলতাও ঝুঁকির মুখে ফেলতে পারে। সমুদ্রজীবন ধ্বংস ও কৌশলগত নাশকতার অভিযোগ ঘিরে দু দেশের মধ্যকার কূটনৈতিক চাপ বাড়ছে। আবারও ইরান যুক্তরাষ্ট্র আলোচনার উদ্যোগ, বৃহস্পতিবার হতে পারে বৈঠক। হরমুজ অবরোধকে বিপজ্জনক আখ্যা চীনের, ইসরায়েলে অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ। মিশরে আলোচনার মধ্যে গাজা ইসরায়েলি হামলায় নিহত 4, পূর্ণ যুদ্ধবিরতি হলেই নিরস্ত্রীকরণ সম্ভব বলছে হামাস। আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি তেল আবিবের। ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত এবার এক চূড়ান্ত পরিণতির দিকে মোড় নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পারস্য উপসাগর ও ইরান উপকূলে গড়ে তোলা হয়েছে এক অভেদ্য নৌ প্রাচীর। আকাশ ও জলপথে শুরু হয়েছে এক নজিরবিহীন সামরিক অবরোধ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম নিশ্চিত করেছে সোমবার গ্রিনিচ মান সময় দুপুর 2টা থেকে এই অবরোধ কার্যকর করা হয়েছে। আর এই পুরো অপারেশনের মূলে রয়েছে দানবীয় যুদ্ধজাহাজ USS ট্রিপলি। এই জাহাজে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক F-35B লাইটনিং স্টেলথ ফাইটার এবং MV-22 অসপ্রে যুদ্ধবিমান, যেন এক ভাসমান আগ্নেয়গিরি অপেক্ষা করছে শত্রুর টার্গেটের জন্য। শুধুমাত্র একটি জাহাজ নয়, ইরানের বন্দরগুলো 4 দিক থেকে ঘিরে রেখেছে মার্কিন নৌবাহিনীর অন্তত 15টি শক্তিশালী যুদ্ধজাহাজ। সেন্টকমের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ইরান অভিমুখে যাওয়া বা ইরান থেকে আসা প্রতিটি জাহাজকে কঠোরভাবে তল্লাশি চালানো হবে। অবরোধ শুরুর পরপরই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার ছেড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যুদ্ধের শুরু থেকেই ইরানের নৌবাহিনীর অধিকাংশ শক্তি অর্থাৎ প্রায় 158টি জাহাজ ইতোমধ্যেই সমুদ্রের তলদেশে সমাধিস্থ হয়েছে। তবে এবার লক্ষ্য কেবল বড় জাহাজ নয়, ইরানের ছোট ও দ্রুতগামী ফাস্ট অ্যাটাক ক্রাফটগুলোর ওপর কড়া নজর রাখা হচ্ছে। ইরান ছোট গতির বোটগুলোকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি এই বোটগুলো মার্কিন ব্লকেড বা অবরোধ এলাকার কাছাকাছি আসার সাহস দেখায় তবে তাদের সরাসরি ধ্বংস করা হবে। ট্রাম্পের ভাষায় ড্রাগ মাফিয়াদের নৌকাকে যেভাবে মাঝ সমুদ্রে গুড়িয়ে দেয়া হয়, ইরানের এই বোটগুলোর কপালেও ঠিক সেই একই দ্রুত ও নৃশংস পরিণতি অপেক্ষা করছে।
এই যুদ্ধের ডামাডোল থামানোর চেষ্টা করা হয়েছিল পাকিস্তানের ইসলামাবাদে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারের নেতৃত্বে প্রতিনিধি দল ইরানের সাথে আলোচনায় বসেছিল, কিন্তু 28 ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও আমেরিকার হামলা শুরু হওয়ার পর এই সংঘাত থামানোর কোনো পথ সেই আলোচনায় মেলেনি। ফলাফল চূড়ান্ত সামরিক পদক্ষেপ। গত বুধবারই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 2 সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। আশা করা হয়েছিল আলোচনার মধ্যে সংকটের সমাধান হবে, কিন্তু সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই মার্কিন প্রশাসনের এই রংদেহী মূর্তি বুঝিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে ট্রাম্প সরকার এখন মরিয়া। তবে এসবের কোনো কিছুই গায়ে মাখছে না ইরান। উল্টো তেহরান মার্কিন রণতরীকে হরমুজ ছাড় করার ভিডিও প্রকাশ করে রণহুঙ্কার দিয়েছে।